কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কিন্তু তারা একের পর এক সারপ্রাইজ আমাদেরকে কিন্তু গিফট করেই যাচ্ছে। প্রথম তারা গিফট আমাদেরকে হলো কি, যে কাশ্মীরের থেকে এবং লাদাখের থেকে 370-এর অবলুপ্তি করলো এবং তাকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করলো। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেখানে এখন কিন্তু আমাদের যে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আছে, সেটাও কিন্তু আমাদের কনস্টিটিউশনসির মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে এবং সংসদেও কিন্তু তাদের জন্য কিছু সংখ্যক সিটও কিন্তু রিজার্ভ করা হয়েছে। সেকেন্ড যেটা করা হয়েছে সেটা কিন্তু রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, যেটা কিন্তু অনেক বছর ধরে মামলা চলে আসছিল, সেই মামলাটা কিন্তু নিষ্পত্তি হওয়ার পরে আজকে কিন্তু 24শে জানুয়ারি কিছুদিন পরেই আমরা দেখতে পাবো সেই মন্দিরের উদ্ঘাটন। এবং লাস্ট যেটা বিজেপির ম্যানিফেস্টোতে ছিল, বিজেপির ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল যে তারা একটা ল অ্যামেন্ডমেন্ট করবে, সেই অ্যামেন্ডমেন্ট কিন্তু তারা করে ফেলেছে এবং লোকসভায় কিন্তু সেটা পাস হয়ে গেছে। সেটা কিন্তু ক্রিমিনাল লটা হয়েছে, সিভিল ল কিন্তু এখনো হয়নি। তো অ্যামেন্ডমেন্ট করার পরে যে নামগুলো আসছে, যেই সব অ্যাক্টগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলো হচ্ছে আইপিসি, সিআরপিসি আর এভিডেন্স অ্যাক্ট। এই অ্যামেন্ডমেন্টের পিছনে কারণটা হচ্ছে অমিত শাহ, মানে আমাদের হোম মিনিস্টার যে আছেন, ওনার একটাই চিন্তাধারা ছিল যে এই আইনগুলো কিন্তু প্রণয়ন হয়েছিল ইংরেজ আমলে, এবং সেই যে ঔপনিবেশিক একটা প্রভাব আমাদের এই আইনগুলোর মধ্যে ছিল, সেটার থেকে মুক্ত করার জন্য কিন্তু এই আইনের অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে কিন্তু সংশোধন বলি আমরা যেটাকে, আইনের সংশোধন। তো আজকে এই ভিডিওটা কিন্তু আমার এই বিষয় নিয়ে, তার আগে সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেল অ্যাডভোকেট দীপঙ্করে। আর সকলের কাছে আরেকটা অ্যাপিল করে রাখি, আমি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, তাহলে আপনাদের ইনফরমেশন যেটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা আপনারা পুরোটা গ্যাদার করবেন এবং আপনাদের কাজে আসবে। তো আসুন তাহলে আমার ভিডিওতে আগে বাড়াই। আমি যে বিষয় নিয়ে আজকে বলছি সেটা হচ্ছে আইপিসি প্রথমে বলবো, তারপরে সিআরপিসি, তারপরে এভিডেন্স অ্যাক্ট, এবং টোটালটা বলতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে, ভিডিও অনেক লম্বা হবে। আমি ছোটোর মধ্যেই করে বলবো যে ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে কি কি পরিবর্তন আমরা বিশেষভাবে পরিলক্ষিত করতে পারি। প্রথমত, যে নামগুলো নতুন নামকরণ হয়েছে, যেরকম আইপিসির নামকরণ হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, সিআরপিসির নামকরণ হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, আর এভিডেন্স অ্যাক্টের নতুন নাম হয়েছে ভারতীয় সাক্ষ্য সংহিতা। এই যে নাম তিনটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা সংসদে, সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। তো থাক, ওগুলা কথা ছাড়া যাক। যে বিষয়টি নিয়ে আমি বলছি, যে মোটা এই বিষয়টি যে প্রভাবগুলো আমরা দেখতে পাবো সাধারণত, সেটা হচ্ছে প্রথম কথা যে 498 এর সেকশনটা কিন্তু বদল হয়েছে, সেই সেকশনের বদলে অন্য নতুন সেকশন অ্যাড হয়েছে। এবং যেটা সবচেয়ে বেশি বদল হয়েছে, হিট অ্যান্ড রান কেস। হিট অ্যান্ড রান কেস বলতে আমরা রোড অ্যাক্সিডেন্ট যেটা আমরা দেখতে পাই, যে কোনো যুবক মদ্যপ অবস্থায় রাস্তার পথচারীকে খুব পিছিয়ে দিয়ে চলে যাচ্ছে, বা রাতে রাস্তার পাশেও অনেক লোক শুয়ে থাকে, গরিব লোক শুয়ে থাকে, তাদেরকে পিছিয়ে চলে যাচ্ছে। তাদের কি হচ্ছে, বড় তারা একটা ছোট্ট বেল নিয়ে নিচ্ছে কোর্টের থেকে, ব্যাস, কোর্টের থেকে তারা গাড়ি ছাড়িয়ে নিচ্ছে, ব্যাস, তাদের দায়িত্ব শেষ। বিচার তো বিচারের মতন চলতেই থাকবে। এই যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলো কিন্তু আমূল পরিবর্তন এনেছে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। হিট অ্যান্ড রানের কেসে কিন্তু এখন 10 বছরের সাজা হয়ে গিয়েছে। এটা তার জন্য আমি বলে দিই প্রত্যেকটি যুবককে, সাবধানে বাইক চালান। সেফ লাইফের যে আমাদের রাজ্য সরকার যে পলিসি চালাচ্ছে, সেই পলিসিটা অবশ্যই ফলো করুন এবং যথেষ্ট সুরক্ষা নিয়েই কিন্তু আপনারা রাস্তায় যাতায়াত করুন। হিট অ্যান্ড রানের কেসে আরেকটা ছোট্ট সংশোধন এখানেও করা হয়েছে, যে অনেক সময় দেখা যায় যে সংবেদনশীল হওয়া কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, মানে অনিচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেই আহত ব্যক্তিকে নিয়ে সে হাসপাতালে যাচ্ছে এবং নিজেই থানাতে গিয়ে কিন্তু সারেন্ডার করছে, সেক্ষেত্রে কিন্তু তার সাজা অনেকটাই কম হবে। দ্বিতীয় যেটা আমরা দেখতে পাই, নেগলিজেন্সি অফ ডক্টর, মানে ডাক্তারের কোনো কাজের গাফিলতির জন্য যখন রোগীর মৃত্যু হয় বা কোনো রকম কোনো পার্শিয়াল শরীরে কোনো ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখন ডাক্তারকে কিন্তু, যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনিচ্ছাকৃত মৃত্যু যে সেকশনটা হচ্ছে আমাদের 299, সেটা কিন্তু তার বিরুদ্ধে আসবে, মানে হোমিসাইডের সেকশনটা কিন্তু তাকে অ্যাট্রাক্ট করে যাবে সেই ডাক্তারকে। নেক্সট যেটা হচ্ছে আমাদের যুব সমাজ ফিল্ম, বিভিন্ন অ্যাড সবকিছু দেখে তারা কিন্তু মারপিট বা এই গন্ডগোল এসব জিনিস করে ফেলে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে একজন কমজোর মানুষকে হালকা আঘাতের পরে সে পড়ে গিয়ে একটা বিশেষ গভীরভাবে ব্যথা পায় বা আহত হওয়ার পরে দেখা যায় যে সে তার ব্রেন ডেড হয়ে যাচ্ছে বা সে কোমায় চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু যে সাজার প্রাবধানটা এসেছে সেটা কিন্তু 10 বছর হয়ে গেছে। আগে কিন্তু এটা বেলেবেল নেচার ছিল এবং সাজা খুবই কমই ছিল, যে
চট থাপড় মারার জন্য কিন্তু বেলেবেল সেকশন আসতো, কিন্তু আপনি চট থাপড় মারলেন, কিন্তু আপনার চট যে থাপড়ের পরে যে তার অবস্থা হলো, সে অবস্থার জন্য কিন্তু দায়ী আপনিই থাকবেন। তার জন্য খুব সাবধান থাকবেন। তারপরে যেটা আমি বলছি, যেটা সিআরপিসিতে হচ্ছে, যে যখন পুলিশ প্রশাসন যখন অ্যারেস্ট করে, আমি জানি পুলিশ প্রশাসনের অনেক অত্যাচার সাধারণ মানুষকে সহ্য করতে হয়, যখন ইচ্ছা তখন যাকে তাকে উঠিয়ে নিয়ে চলে যায় এবং ফলস কেসে ঢুকিয়ে দেওয়া হয়। এবার সেই সব ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন করা হয়েছে। এই সব ক্ষেত্রে যে সিআরপিসিতে বলা হয়েছে, অ্যামেন্ডমেন্ট সিআরপিসিতে, মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে বলা হয়েছে, যে যখনই কোনো পুলিশ কাউকে অ্যারেস্ট করবে 24 ঘন্টার মধ্যে তার বাড়ির লোককে জানাতে হবে, এবং যে ইন্টারোগেশন হবে সেটাও ভিডিওগ্রাফিক হতে হবে, এবং সেগুলো কিন্তু সিডি উইথ সিডি আদালতে পেশ করতে হবে আসামিকে যখন আদালতে পেশ করছে। মানে আরও আরও আমি যতদিন যাবে তখন এই বিষয় নিয়ে আমি আরও ভিডিও বানাবো, আপনাদেরকে আরও পরিষ্কার করে বলবো, কারণ অফিসিয়াল গ্যাজেট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। আমরা মোটের উপর যেটা আমরা জানতে পারছি সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি। আরেকটা যেটা ট্রায়ালের ক্ষেত্রে যেটা করেছে, মানে সিআরপিসি, মানে সিআরপিসি আগে ছিল, এখন নাগরিক সংহিতা যেটা হয়েছে, সেটা কিন্তু কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যে কোনো কেস, যে কেসগুলো হচ্ছে ক্রিমিনাল কেসগুলো, সেগুলো 3 বছরের মধ্যেই কিন্তু ট্রায়ালটাকে শেষ করতে হবে, জাজমেন্ট মানে ফাইনাল অর্ডার করতে হবে। তো এই যে ছোট ইনফরমেশন ভিডিওটা, ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের জন্য আমি প্রস্তুত করলাম, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে লাগবে বলে আপনাদের মনে হয়, নিশ্চয়ই শেয়ার করুন আপনার প্রিয়জনদের মধ্যে, আপনার পরিচিতজনদের মধ্যে, এবং যদি কোনো বক্তব্য থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার সঙ্গে কোনো আইনি সমস্যার কারণে কথা বলতে চান, তারা অবশ্যই আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপে যে নম্বর দেওয়া আছে আমার স্ক্রিনে, তাতে হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারবেন। নমস্কার।